আসসালামু আলাইকুম। আমার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পৌরনীতি ও সুশাসন বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের সর্বশেষ যে অধ্যায়টি, নবম অধ্যায় সিভিক প্রবলেম অ্যান্ড আওয়ার ডিউটিস, নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। পূর্বের ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের উপর 3টি ক্লাস আমি নিয়েছিলাম। প্রথম ক্লাসে প্রতিবন্ধিতা, দ্বিতীয় ক্লাসে দুর্নীতি এবং তৃতীয় ক্লাসে খাদ্যে ভেজাল সম্পর্কে আলোচনা করেছি। আজকে হচ্ছে এই অধ্যায়ের উপর চতুর্থ ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে, তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ, ইফটিজিং। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা জানব ইফটিজিংয়ের আবিধানিক অর্থটা সম্পর্কে। ইফটিজিং মূলত প্রকাশ্যে যৌন হয়রানি, পথে ঘাটে উত্ত্যক্ত করা বা পুরুষ দ্বারা নারী নির্যাতনের নির্দেশক একটি শব্দ। ইফ শব্দটি বাইবেলের ইফ থেকে এসেছে, যা পবিত্র কোরআনের হাওয়া। আমরা জানি যে আমাদের ইসলাম ধর্মে আমাদের আদি পিতা ছিলেন আদম আলাইসাল্লাম এবং তার স্ত্রী ছিলেন হাওয়া আলাইসাল্লাম, এবং আমাদের তাহলে সেই অর্থে আমরা আমাদের যে আদি মাতা, তার নাম থেকে এই ইফ শব্দটি ইংরেজিতে ব্যবহৃত হয়। বর্তমানে সেটাকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। এখানে দেখো কি অর্থে ব্যবহার করা হচ্ছে। এখানে ইভ অর্থে মেয়েদেরকে বোঝানো হচ্ছে। অন্যদিকে টিজিং শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিহাস বা জ্বালাতন। সুতরাং ইভ বলতে বোঝায় নারী বা রমণী, এবং টিজিং বলতে বোঝায় উত্ত্যক্ত করা বা বিরক্ত করা। তাহলে আধুনিক সভ্য সমাজে ইভ টিজিং হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি হিসেবে চিহ্নিত। এবং কম বেশি আমরা মেয়েরা সবাই কোনো না কোনোভাবে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। তো ইফটিজিংয়ের সংজ্ঞাটা যদি আমরা বইয়ের ভাষায় বলি, তাহলে অক্সফোর্ড ডিকশনারিতে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে হ্যারাসমেন্ট অফ অর সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার টুয়ার্ডস উইমেন অর গার্লস, অর্থাৎ নারী বা মেয়েদের প্রতি যে আগ্রাসনীয় যে আচরণটা, জেন্ডারগত যে আচরণটা বা তাদেরকে বিব্রত করা, এগুলো হচ্ছে ইফটিজিংয়ের অন্তর্ভুক্ত। বেজিং চতুর্থ নারী সম্মেলনে নারীর প্রতি প্রতিহিংসামূলক যে কোনো ধরনের তৎপরতা, তার মধ্যে যার ফলে নারীর শারীরিক, মানসিক, যৌন বা মনস্তাত্ত্বিক ক্ষতি বা বিপর্যয় ঘটে বা ঘটতে পারে, তাকে নারী নির্যাতন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ইফটিজিং সম্পর্কে বেশ কিছু সংজ্ঞা আমাদের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি 1976 একটা সংজ্ঞা দেওয়া আছে। সেখানে বলা হয়েছে যে যদি কোনো পুরুষ সদিচ্ছায় রাস্তা বা প্রকাশ্য স্থানে কোনো নারীকে প্রদর্শন করে, কোনো অশ্লীল কথা, অসদাচরণ করে বা কেউ ইচ্ছে করে নারীকে বাধা দেয়, তার প্রতিরোধ করে, অপমানজনক কথা বা অশ্লীল উক্তি করে, তবে তা ইফটিজিং বলে গণ্য হবে। আর বাংলাদেশে বিদ্যমান যে সামাজিক সমস্যাগুলো আছে, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ইফটিজিং। এবং আমরা প্রায়শ পত্রিকায় পড়ি যে ইফটিজিংয়ের শিকার হয়ে অনেক মেয়ে আত্মহত্যাও করে থাকে। গাইবান্ধার শিশু তৃষ্ণা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী সিমি আত্মহননের পথ বেছে নেওয়ার পরে বিষয়টি দেশবাসীকে ভাবিয়ে তোলে। বাংলাদেশ দণ্ডবিধি 294 এবং 509 ধারা অনুযায়ী ইফটিজিং এর কিছু সংজ্ঞা দেখানো হয়েছে। দেখো এখানে কি কি সংজ্ঞা দেখানো হয়েছে। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী মেয়েদের অশালীন কোনো মন্তব্য করা হলে সেটা ইফটিজিংয়ের অন্তর্ভুক্ত হবে। ভয় দেখালে বা নাম ধরে ডাকা বা নামকে বিকৃত করে ডাকা বা চিৎকার করে ডাকা, ব্যক্তিত্বে লাগে এমন কোনো মন্তব্য করা বা কোনো কিছু ছুঁড়ে মারা, ধিক্কার দেয়া, তার যোগ্যতা নিয়ে মন্তব্য করা, অহেতুক হাস্যরস করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, ইঙ্গিতপূর্ণ ইশারা করা, অশ্লীলভাবে প্রেম নিবেদন করা, উদ্দেশ্যমূলকভাবে পিছু নেওয়া, গান বা কবিতা বা আবৃত্তি করা, চিঠি লেখা, মোবাইল ফোনে হয়রানি করা, পথরোধ করে দাঁড়ানো, প্রেমে সাড়া না দিলে হুমকি প্রদান, এই সবগুলি কিন্তু ইফটিজিংয়ের অন্তর্ভুক্ত। এবং আমাদের দেশের মেয়েরা প্রায়শ এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এই যৌন হয়রানিমূলক আচরণগুলো যদি আরও একটু আমরা একদম ব্যাখ্যা যাই, তাহলে আমরা অনেকগুলো আচরণের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো। যেমন অবাঞ্ছিত শারীরিক স্পর্শ। আমাদের দেশে যে লোকাল ট্রান্সপোর্টগুলো আছে, এখানে সবসময় মেয়েরা উঠে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়। অবাঞ্ছিত শারীরিক স্পর্শ, প্রাতিষ্ঠানিক বা পেশাগত ক্ষমতা ব্যবহার করে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা। এটা চাকুরির খোঁজে মেয়েরা যখন চেষ্টা করে, তখন অনেক সময় দেখা যায় যে কর্মস্থলে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। নিপীড়নমূলক উক্তি বা মন্তব্য, যৌন সুযোগ লাভের জন্য অবৈধ আবেদন বা দাবি, পর্নোগ্রাফি দেখানো, যৌন আবেদনমূলক মন্তব্য বা অঙ্গভঙ্গি, যৌন ইঙ্গিতমূলক অপমানজনক কিছু লেখা, মোবাইলের মাধ্যমে অশ্লীল কুরুচিপূর্ণ মেসেজ প্রদান করা, ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে স্থির বা চলমান দৃশ্য ধারণ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে
হুমকি দেয়া, যানবাহনে কিংবা পথে চলাচলের সময় ইচ্ছাকৃত মেয়েদের গা ঘেঁষে দাঁড়ানো বা ধাক্কা দেয়া, ফেসবুক বা ইন্টারনেটে মেয়েদের সৌন্দর্য বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, এই সবগুলি আচরণ হচ্ছে যৌন হয়রানিমূলক আচরণ এবং ইফটিজিংয়ের অন্তর্ভুক্ত। আচ্ছা, যৌন হয়রানির যদি ভয়াবহ চিত্রটা আমরা বাংলাদেশের প্রেক্ষিতে দেখি, তাহলে দেখব যে আমাদের দেশে প্রতি 29 মিনিটে একটা রেপ হচ্ছে, প্রতি 15 মিনিটে একটা মলেস্টেশন হচ্ছে, প্রতি 53 মিনিটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, প্রতি 16 মিনিটে একজন মেয়েকে যৌন হয়রানির কারণে মার্ডার করা হচ্ছে, এভরি 9 মিনিট, প্রতি 9 মিনিটে ক্রুয়েলটি অ্যাক্ট বা নৃশংসপূর্ণ কোনো আচরণ করা হচ্ছে, প্রতি 77 মিনিটে যৌতুকের জন্য হত্যা করা হচ্ছে। এটা হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2005 সালের তথ্য। ইফটিজিংয়ের কারণগুলো এখন আমরা দেখি। আমাদের সমাজে চলতে পথে আমরা এগুলো খুব দেখি যে আমাদের সামাজিক যে অবক্ষয়গুলো মূলত এটা একটা কারণ, যে মেয়েদের প্রতি যে মানুষজন সম্মান দেখায় না, ছেলেরা মেয়েদের প্রতি সম্মান দেখায় না, ক্ষেত্র বিশেষে মেয়েরাও মেয়েদের প্রতি সম্মানজনক আচরণ করে না। তো এখানে নৈতিক মূল্যবোধের অভাবটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা যায় যে আমাদের দেশের শিশুদেরকে, বিশেষ করে ছেলে শিশুদেরকে বাল্যকাল থেকে কিন্তু নৈতিক শিক্ষা সঠিকভাবে দেয়া হয় না। মেয়েদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের যে চিন্তাভাবনা তাদের মধ্যে গড়ে ওঠার কথা, তারা সেটা পরিবার থেকেও পায় না। হয়তো তারা দেখে যে তাদের পরিবারের মধ্যেই তার বাবা কর্তৃক তার মা হ্যারাসমেন্টের শিকার হয়। এই ধরনের পরিবেশে যখন একটা ছেলে বেড়ে ওঠে তখন তার মধ্যেও এই নেতিবাচক প্রভাবটা পড়ে, যার জন্য নৈতিক শিক্ষার অভাবে সে তার মানসিকভাবে সে নেতিবাচক হয়ে যায় এবং মেয়েদেরকে সে অশ্রদ্ধা করতে শুরু করে, অর্থাৎ পরিবার থেকে সে এই শ্রদ্ধাবোধটা শিখে নেয়। তো আমরা এখন অনেকগুলো কারণ পাবো এখানে। নৈতিক মূল্যবোধের অভাব আছে, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, আমাদের দেশে বেশিরভাগ পুরুষকে, বিশেষ করে নিম্ন শ্রেণীর পুরুষদেরকে, শিক্ষিত শ্রেণীর মধ্যেও কিন্তু একেবারে নাই তা না, এই পুরুষদেরকে দেখা যায় যে মেয়েদেরকে তারা খুবই ছোটোভাবে দেখে, হীনভাবে দেখে এবং তারা মেল সুপ্রিমেসিতে ভোগে বা মেল শভিনিজম, যেটা তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে, যার জন্য মেয়েদেরকে খুব নিকৃষ্ট মনে করে। মেয়েরা ভালো কিছু করলে তাদের সেটা সহ্য হয় না, অনেকটা এরকম তাদের সহ্য হয় না, তারা তখন সেটা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং তাদের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। এছাড়া মিডিয়াতে নারীকে যৌন বস্তু হিসেবে উপস্থাপন করা হয়, যে কোনো পণ্যের অ্যাডের মধ্যে নারীকে ব্যবহার করা হয়, এটা খুবই নেতিবাচক। সমাজে অবাধ যে পর্নোগ্রাফি ছড়াছড়ি, এটাতে কোনো নিয়ন্ত্রণ নাই, যার জন্য মানুষের মস্তিষ্ক সবসময়, বিশেষ করে পুরুষ মানুষদের মস্তিষ্ক সবসময় খারাপভাবে পরিচালিত করে তাদেরকে। তারপর স্যাটেলাইট টিভির অবাধ অনিয়ন্ত্রিত প্রদর্শন, তারপর মোবাইল ফোন, অন্যান্য তথ্য প্রযুক্তির অপব্যবহার, পারিবারিক বন্ধন সুদৃঢ় না হওয়া, ইফটিজিংয়ের ক্ষতিকর দিক নিয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা না হওয়া, সুস্থ সংস্কৃতি চর্চার অভাব, সুস্থ বিনোদনের অভাব, পিতামাতাদের উদাসীনতা, ধর্মীয় অনুশাসন না মেনে চলাটা, যৌন হয়রানি রোধে সুনির্দিষ্ট কোনো আইন না থাকা, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা না থাকা। আমরা জানি যে আমাদের দেশে প্রতি বছর কী পরিমাণ রেপ কেস হয়, কিন্তু আমরা কিন্তু এই কালপিটদের কখনো শাস্তি পেতে দেখি না। তাদের জন্য এতদিন আইন ছিল না, এখন সম্প্রতি প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে আইন প্রণয়নের, কিন্তু সেটা কতখানি বাস্তবায়িত হবে আমরা জানি না। যাই হোক, এই আইনের যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হয় আইনের মাধ্যমে, তাহলে হয়তো এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। যাক, এতদিন তো আইন ছিল না, যার জন্য এই হয়রানির অংশটা আরও বেশি ছিল। বেকারত্বের কারণে সৃষ্ট হতাশা, এটা একটা কারণ। মাদক নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা না গ্রহণ করা, মেয়েদের বেপরোয়া চলাফেরা, রাজনৈতিক প্রশ্রয়, প্রশাসনিক উদাসীনতা, শিক্ষা সচেতনতার অভাব, আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব, এগুলো হচ্ছে ইফটিজিংয়ের কারণ। আমরা এখন ইফটিজিংয়ের কারণে কী ধরনের প্রভাব মেয়েদের উপর পড়ে সেই সম্পর্কে দেখছি। আমরা এখন দেখি কিছু ইফেক্টস অফ ইফটিজিংয়ের কারণে পরবর্তীতে মেয়েদের যে ধরনের প্রভাব পড়ে। লিভ ডিপ সাইকোলজিক্যাল স্কার্স, অর্থাৎ তার মানসিক যে তার মনের মধ্যে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে, দাগ পড়ে যায়, যেটা সে চাইলেও ভুলতে পারে না। সে মেন্টালি উইক হয়ে যায়, সে হতাশ হয়ে যায়, ডিসঅ্যাপয়েন্টেড, ডোন্ট গেট এনি ফ্যামিলি সাপোর্ট। অনেক ক্ষেত্রে মেয়েরা তাদের পরিবারের সমর্থন পায় না, অনেক ক্ষেত্রে তারা সুইসাইডাল অ্যাটেম্প্ট নেয়, তারা আলটিমেটলি যে অনেক ক্ষেত্রে তারা সুইসাইড করে ফেলে, অর্থাৎ তারা আত্মহত্যা করে ফেলে। এর ফলে ইফটিজিংয়ের ফলে কিছু আউটকাম আছে, যার মধ্যে সুইসাইড অন্যতম। আমরা পত্রিকায় পড়েছি যে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটতো, ইদানিং কিছুটা কমেছে,
কমেও নাই আসলে, এখনও এই প্রবণতাটা রয়েই গেছে যে মেয়েদের ইফটিজিংয়ের ফলে মেয়েদের আত্মহত্যার পথ মেয়েরা বেছে নেয়, তারা মানসিকভাবে দুর্বল হয়ে যায়। অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে বলে তাদের বাবা মা তাদেরকে বাল্যবিবাহ দিয়ে দেয়, তাদের নিরাপত্তা সংকট সৃষ্টি হয়, তাদের মধ্যে মেয়েদের অর্থাৎ মেয়েদের মোবিলিটি রিডিউস হয়, অর্থাৎ মেয়েদের যে পড়াশোনা করার জন্য বাইরে যাওয়া, উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া, এগুলোর প্রতি অনেক ধরনের নিষেধাজ্ঞা আসে পরিবার থেকে। তা মেয়ের হয়তো বাবা মাই তাকে, অনেক মেয়ের দেখা যায় যে এই ধরনের হয়রানির শিকার হলে গ্রামগুলোতে দেখা যায় যে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। তো এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন আমরা দেখি ইফটিজিংয়ের প্রতিকার বা কী ধরনের সমাধান আনা যেতে পারে। সামাজিকীকরণে পরিবারের যথাযথ ভূমিকা নিশ্চিত করতে হবে। পরিবার মূলত একটা বড় ভূমিকা রাখে একটা ছেলের আপব্রিঙ্গিংয়ে, একটা ছেলের মন মানসিকতা তৈরির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি বাল্যকাল থেকে নৈতিক শিক্ষা সঠিকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ছেলে বড় হয়ে কিন্তু একজন ইফটিজার হবে না। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, ধর্মবোধটা জাগিয়ে রাখতে হবে যাতে তারা এই ধর্মের ভয়ে যে কোনো ধরনের খারাপ কাজ হতে নিজেদেরকে বিরত রাখতে পারে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, উত্ত্যক্তকারীদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে, উত্ত্যক্তকরণ বা যৌন হয়রানি নির্মূলে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, জেন্ডার ভিত্তিক বৈষম্য সংক্রান্ত বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তৃণমূল পর্যায়ে কিন্তু এই হ্যারাসমেন্টটা বেশি হয়ে থাকে। তো সেখানে সচেতনতার অভাব অনেক বেশি, সেখানে সচেতনতার জন্য এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে। প্রিন্ট মিডিয়াকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। উত্ত্যক্তকারী পুরুষদের অপরাধী হিসেবে গণ্য করতে হবে, মেয়েদেরকে যৌনবস্তু হিসেবে উপস্থাপনটা বন্ধ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটে ছেলেদের আড্ডা বন্ধ করতে হবে, কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং অবশ্যই সেটার প্রয়োগের ব্যবস্থা করতে হবে। শিশু ও নারী নির্যাতন আইন 2000 সেটাকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। বখাটে ও উশৃঙ্খল ছেলেদের কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে। এই প্রতিকারগুলো যদি আমরা ভালোভাবে চেষ্টা করতে পারবো, পারিবারিকভাবে যদি শিক্ষা দেওয়া যায়, নৈতিকতা শিক্ষা, মূল্যবোধের শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা, এই সবগুলোর মাধ্যমে কিন্তু আমরা ছেলেদের যে মানসিক দিকটা এটা ইতিবাচক করে নিতে পারি। আর সামাজিকভাবে অপরাধী যারা হয়ে গিয়েছে তাদেরকে বয়কট করলে একটা পর্যায়ে হয়তো তাদের অনুধাবন হবে। আর আইনের কোনো বিকল্প নাই, যদি আইনকে সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে শাস্তির ভয়ে হলেও তারা এই ধরনের যারা খারাপ তারা এই ধরনের কাজ হতে নিজেদের বিরত রাখবে। যৌন হয়রানি সম্পর্কে বাংলাদেশে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধি আইন 1860-এর 294 ধারায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হচ্ছে 3 মাসের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করবার বিধান রয়েছে। এক্ষেত্রে 509 ধারায় অভিযুক্ত ব্যক্তির 1 বছর পর্যন্ত বিনাশ্রমে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ঢাকা মহানগরীর পুলিশ অধ্যাদেশ 1976-এর 76 ধারায় অভিযুক্তকে 1 বছরের কারাদণ্ড বা 2000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করবার বিধান রয়েছে। 2009 সালের 14 মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক যুগান্তকারী রায়ে ইফটিজিংকে যৌন হয়রানি হিসেবে আখ্যায়িত করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ইফটিজিংটা দূর করার ক্ষেত্রে সবথেকে কার্যকর যে উপায় সেটা হচ্ছে আইনকে সঠিকভাবে বাস্তবায়িত করা এবং শাস্তি প্রদানের মাধ্যমে। আর্টিকেল 76 অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976 অফ দ্য পেনাল কোড 1976 of the Penal Code 1860 affirms that any acts that are used to disgrace women and are punishable by law, অর্থাৎ যে কোনো ধরনের কাজ যেটা কিনা নারীদেরকে অপমানিত করে বা অমর্যাদা করে এই ধরনের সব ধরনের কর্মকাণ্ড হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, আমরা তাহলে আজ থেকেই শপথ নেই প্রতি বছর 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নয়, বরং এখনই আমরা প্রতিজ্ঞা করি যে ইফটিজিং সইব না এবং মানব না। মেয়ে হিসাবে আমাদের যা ভূমিকা আমরা সেগুলো পালন করব। আমাদের নিরাপত্তার জন্য আমরা নিরাপত্তার যে ধরনের ব্যবস্থা রাখা দরকার সেগুলো করব, সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করব এবং আর যা আমাদের করণীয় সামাজিক নৈতিক মূল্যবোধ তৈরির ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকলে সেটা করব। এভাবে আমরা যদি প্রত্যেকে এগিয়ে আসি এবং চেষ্টা করি তাহলে আশা করি যে এক সময় নারীদের প্রতি এই অমর্যাদাটা আর হবে না, হ্যারাসমেন্ট কমে আসবে। আমরা নারীদের নিরাপত্তা রক্ষার্থে আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে আমাদের প্রচেষ্টা বৃথা যাবে না।
আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।